আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের অনলাইন ক্লাসের বিষয় টেন্স এবং টেন্স অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন। এই ক্লাসটি তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। আর অন্য ক্লাসের যারা টেন্সে একটু দুর্বল, চাইলে তারা ক্লাসটি দেখতে পারো। Dear students, now we are going to discuss on tense. After studying this chapter, you will be able to identify different tenses, use tenses in practical life, write different types of sentences. That means if you learn tense, you will understand the tenses or different types of tenses. You will understand the time. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি তোমরা টেন্স শেখো তাহলে বিভিন্ন সময় সম্পর্কে জানতে পারবা, টেন্সগুলো চিনতে পারবা যদি এই ক্লাসটি করো। আশা করি সবাই ক্লাসটি করবা। যাদের সুযোগ আছে ফেসবুক বা ইউটিউবে ক্লাস করার। আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে টেন্সের একটা ডেফিনেশন দেয়া হয়েছে, তোমরা দেখো। টেন্স সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে। সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে। এখন আমাদের বুঝতে হবে যে এই সমাপিকা ক্রিয়াটা কি। দেখো, এখানে সমাপিকা ক্রিয়ার একটা সংজ্ঞা দেয়া আছে। যে ক্রিয়ার কাজ শেষ হয় এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় তাকে সমাপিকা ক্রিয়া বলে। আর আরেকটা বিষয় দেয়া আছে, সমাপিকার বিপরীত অসমাপিকা ক্রিয়া। এর সংজ্ঞাটাও দেয়া আছে এখানে দেখো। যে ক্রিয়ার কাজ শেষ হয় না এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের মোটা দাগে এটা মনে রাখতে হবে যে সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলে, অসমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলা হয় না। তাহলে আমরা কিছু এক্সাম্পল বা নিচে দেখো তিনটা বাংলা বাক্য আছে। এই তিনটা বাংলা বাক্য থেকে আমরা সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া চিনতে পারবো। এখন যদি আমরা সমাপিকা ক্রিয়া চিনতে পারি তাহলে অবশ্যই আমরা টেন্সের ধারণাটাও বা আমাদের টেন্সের ধারণাটা দৃঢ় হবে। যেমন রানা খেলতে গেল, জারিফ বাড়ি এসে কাজটি করলো, মেয়েটি নাচতে নাচতে কলেজে গেল। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, হয়তো তোমরা বুঝতে পারছো এখানে লাল রঙের কিছু শব্দ আছে আর কিছু গাঢ় কালো আছে। এখন প্রশ্ন হচ্ছে কোনটা কোন ধরনের ক্রিয়া। হয়তোবা তোমরা পড়ে কিছুটা আন্দাজ করতে পারছো বা বুঝতে পারছো যে একটার কাজ শেষ হয়েছে আর একটার কাজ শেষ হয় নাই। যার কাজ শেষ হয়েছে সে সমাপিকা ক্রিয়া, আর যার কাজটা শেষ হয় নাই সে অসমাপিকা ক্রিয়া। এখানে দেখো, যেমন রানা খেলতে গেল, এখানে খেলতে এই কাজটা কিন্তু শেষ হয় নাই। খেলতে কাজটা শেষ হয় নাই, বাট গেল কাজটা শেষ হয়েছে। তাহলে এখানে গেল এটা সমাপিকা ক্রিয়া, বাট খেলতে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এখন তুমি যে চাও যে এটাকে পরিবর্তন করতে পারবা, আমি আগেই বলছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ যে সমাপিকা ক্রিয়ার কাজ শেষ হয় এবং টেন্স দ্বারা পরিবর্তিত হয়। যেমন আমরা এই এক্সাম্পলে দেখতে পারি যে রানা খেলতে গেল, আবার যদি এটা টেন্সের পরিবর্তন করি রানা খেলতে যাবে, আবার যদি আমরা টেন্সের পরিবর্তন করি রানা খেলতে গিয়েছিল, আবার যদি আমরা টেন্সের পরিবর্তন করি রানা খেলতে গিয়ে থাকবে। তাহলে দেখো এই যে আমরা কতগুলো টেন্সে পরিবর্তন করেছি, সবগুলোতেই কিন্তু এই খেলতে শব্দটা কিন্তু পরিবর্তন হয় নাই।
কিন্তু গেল শব্দটা কখনো গিয়েছিল, কখনো যাবে, গিয়ে থাকবে, এ ধরনের মিনিং হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে খেলতে শব্দটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া আর গেল শব্দটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন এই টেন্সটাও নির্ধারণ হয় এই সমাপিকা ক্রিয়ার কারণেই। যদি সমাপিকা ক্রিয়ার উপরে ডিপেন্ড করবে আসলে টেন্সটা কোন দিকে যাবে, এটা প্রেজেন্ট হবে না পাস্ট হবে না ফিউচার হবে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটা দেখি, জারিফ বাড়ি এসে কাজটি করলো। এখন এই যে বাড়ি এসে, এখন তুমি যদি এই জারিফ বাড়ি এসে এটুকু বলে শেষ করো তাহলে কিন্তু এর কোনো অর্থ থাকবে না। তাহলে এই যে এসে, এই শব্দটা দেখো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ এই ভার্বটার অর্থ দিয়ে কোনো কিছু বোঝানো যাচ্ছে না, যার কারণে এসে শব্দটা এবং কাজও শেষ করে নাই, যার কারণে এসে শব্দটা কী হবে অসমাপিকা ক্রিয়া, এবং করলো শব্দটার অর্থ হচ্ছে সমাপিকা ক্রিয়া। এবং নিচেটা দেখো, মেয়েটি নাচতে নাচতে কলেজে গেল, এখানে গেল শব্দটা হচ্ছে সমাপিকা ক্রিয়া এবং এটা একটা ক্রিয়া, আর নাচতে নাচতে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তুমি যদি এই সেন্টেন্সটা বিভিন্ন টেন্সে পরিণত করো যে মেয়েটি নাচতে নাচতে কলেজে গেল, মেয়েটি নাচতে নাচতে কলেজে যাবে, মেয়েটি নাচতে নাচতে কলেজে গিয়েছিল, এরকম বললে দেখো এই নাচতে নাচতে কোনো পরিবর্তন হয় না, যার কারণে এই নাচতে নাচতে শব্দটা কি হয়, মানে এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া হয়। আর গেল, গিয়েছিল, যাবে, এরা সবই সমাপিকা ক্রিয়া। সো ডিয়ার স্টুডেন্টস, আমরা টেন্সের সংজ্ঞাটা পেয়েছি, সমাপিকা ক্রিয়ার কালকে টেন্স বলা হয়। এবং সমাপিকা ক্রিয়া কি, অসমাপিকা ক্রিয়া কি, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমরা দেখি এরপরে কি আছে। ক্লাসিফিকেশন অফ টেন্স, অর্থাৎ টেন্সের শ্রেণী বিভাগ। টেন্সেস আর অফ থ্রি কাইন্ডস, অর্থাৎ টেন্স প্রধানত তিন প্রকার। প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। ডিয়ার স্টুডেন্টস, হয়তোবা তোমরা এই নামগুলো আগেও শুনেছো, এখনও শুনছো। এখন এই বিষয়টা আসলে একটু ফিল করা দরকার, অনুভব করা দরকার যে আসলে সময়টা কি, বা বর্তমান বলতে আমরা কী বুঝি, অতীত বলতে কী বুঝি এবং ভবিষ্যৎ বলতে কী বুঝি। এই যে প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল, অর্থাৎ যে কাজটাই তোমার সামনাসামনি, অর্থাৎ তোমার সামনে যে কাজগুলো ঘটে যায়, বা যে কাজগুলোর, মনে করো যে আমি যে এখন ক্লাস নিচ্ছি, আমি যখনটা ক্লাস নিচ্ছি তখন সেটা বর্তমানকাল থাকছে, এবং এই ক্লাসটা তোমরা যখন দেখবা তখন এটা কি হয়ে যাবে, অতীতকাল হয়ে যাবে। এবং আমি যখন বলছি যে অমুক তারিখে বা ক্লাস নিব, তখন এই যে একটা নির্দিষ্ট দিন দিয়ে রাখা, এটাকে আসলে ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। আমি যেমন আজকের 5 তারিখে তোমাদের ক্লাস নিছি, আমার কাছে এইটা হচ্ছে বর্তমানকাল। যখন এই ক্লাসটা তোমরা 6, 7 অথবা 10 তারিখের দিকে দেখবা বা তারপরে দেখবা, তখন তোমাদের জন্য এটা কি হবে, অতীতকাল হবে। এবং আমি যখন বলবো যে এই মাসের 25 তারিখে আমি তোমাদের পরীক্ষা নিব বা এই বিষয়গুলোর উপর আমি আবার ক্লাস নেব, তাহলে আমি এটা ভবিষ্যতের কথা বললাম। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সটা বুঝতে পেরেছো। প্রেজেন্ট টেন্স বলতে বর্তমানকাল, অর্থাৎ বর্তমানকালে যে মানুষের খাওয়া দাওয়া, চলাফেরা ইত্যাদি বোঝায়। পাস্ট টেন্স যে কাজটা মানুষ ইতোমধ্যেই করেছে। আর ফিউচার টেন্স যা মানুষ এখনও করে নাই, করবে, তা বোঝায়, সেটাকে ভবিষ্যৎকাল। এখন প্রতিটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন ইনডিফিনাইট টেন্স সাধারণ কাল, কন্টিনিউয়াস টেন্স ঘটমান কাল। এখানে ঘটমান কাল বলতে আসলে চলমান, যে ক্রিয়াটা চলমান থাকে। পারফেক্ট টেন্স পুরাঘটিত কাল, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান কাল। অর্থাৎ এই 4টা জিনিসের মধ্যে যেটা বুঝতে হবে যে মিনিংটা যদি তোমরা বুঝো, যে ইনডিফিনাইট শব্দের অর্থ হচ্ছে সাধারণ কাল, অর্থাৎ যে কাজটা সাধারণভাবে সম্পন্ন হয় তাকে আমরা ইনডিফিনাইট বলি।
এখন যদি এটা বর্তমানে সাধারণভাবে সম্পন্ন হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট, যদি অতীতকালে সাধারণভাবে সম্পন্ন হয় তাহলে ওটা পাস্ট ইনডিফিনাইট, যদি ভবিষ্যৎকালে এভাবে সাধারণভাবে সম্পন্ন হয় তাহলে সেটা হবে ফিউচার ইনডিফিনাইট টেন্স। আর কন্টিনিউয়াস টেন্সটা কী হবে? যে কাজটা চলমান থাকবে, শেষ হয় নাই, এমন কাজকেই আমরা কন্টিনিউয়াস টেন্স বা ঘটমান কাল বলি। এখানে ঘটমান শব্দের অর্থ হচ্ছে যেটা ঘটছে আর কি, যা শেষ হয় নাই এখনও। আর পুরা ঘটিত কাল হচ্ছে যে কাজটা শেষ হয়েছে কিন্তু ফলাফলটা বিদ্যমান রয়েছে। আর পুরা ঘটিত ঘটমান কাল যেটা বোঝায় বাংলায়, এটা হচ্ছে অনেক আগে থেকেই কোনো কাজ শুরু হয়েছে, এখনও বর্তমানেও সে কাজটা চলছে, শেষ হয় নাই, এটাকে বলা হয় পুরা ঘটিত ঘটমান কাল। আর একটা বিষয়, কন্টিনিউয়াস শব্দের যে অর্থ সে অনুযায়ী ইংরেজি বাক্যে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। কন্টিনিউয়াস টেন্সে সর্বদা কী হয়? আইএনজি যোগ করতে হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে টেন্সের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। টেন্স প্রধানত 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। এখানে প্রত্যেকটি টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। সেই হিসেবে সেই দৃষ্টিকোণ থেকে টেন্স মোট 12 প্রকার: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেকটি টেন্সের সামনে প্রেজেন্ট লাগাইলে তাহলে প্রেজেন্ট টেন্স পাঁচ 4টা হয়ে যাবে, পাস্ট টেন্স 4টা হবে এবং ফিউচার টেন্সও 4টা হবে। আমরা এই টেন্সগুলো সংক্ষেপে আলোচনা করব। প্রথম 3টা করে টেন্স নিয়ে আমরা আলোচনা করব এবং একটা আরেকটার সাথে আমরা তুলনা করব। আমরা প্রথমত 3টা ইনডিফিনাইট টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে 3টা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে 3টা পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, তারপরে 3টা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি স্ক্রিনের পরে আমাদের জন্য কি আছে। অল ইনডিফিনাইট টেন্সেস। আমি আগেই বলেছি যে আমরা 3টা টেন্স নিয়ে আলোচনা করব একবারে। এই 3টা টেন্স একটা আরেকটার সাথে কিছুটা মিল আছে, আমরা সেই মিলগুলো দেখব, যেখান থেকে আমরা এই টেন্সগুলো মনে রাখতে আমাদের সুবিধা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা ফলো করো। Present indefinite tense. Our first tense is present indefinite tense. এটা হচ্ছে বর্তমান অর্থাৎ সাধারণ বর্তমান কাল। সমাপিকা ক্রিয়ার সাথে অতিরিক্ত কোনো বর্ণ বা লেটার থাকে না, শুধু মূল ক্রিয়া থাকে। তোমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স চিনতে চাও তাহলে কিভাবে চিনবা? যে সমাপিকা ক্রিয়ার সাথে অতিরিক্ত কোনো বর্ণ বা লেটার থাকে না, শুধু মূল ক্রিয়া থাকে। ইংরেজিতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ইংরেজিতে কি বসে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমাদের এটা একটু মেলাতে হবে। আমরা এরপরে দেখে আমাদের কোন টেন্স আছে। পাস্ট ইনডিফিনাইট টেন্স। সমাপিকা ক্রিয়ার সাথে ললে লাম ততে তাম থাকে। ইংরেজিতে ভার্বের পাস্ট ফর্ম বসে। তাহলে প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের বিষয়টা খেয়াল করতে এরকম, প্রেজেন্ট টেন্সে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, পাস্ট টেন্সে ভার্বের সবসময় পাস্ট ফর্ম থাকে। আর একটা বিষয় যদি আমরা বাংলার দিকে খেয়াল করি তাহলে বাংলা ক্রিয়ায় যেমন করা, যাওয়া, খাওয়া, আসা এ ধরনের বাংলা ক্রিয়া যুক্ত হয়, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে যুক্ত হবে কি? ক্রিয়ার শেষে ল যুক্ত থাকতে পারে, লে থাকতে পারে, লাম থাকতে পারে, ত, তে, তাম ইত্যাদি। এগুলো যোগ থাকলেই আমরা তাকে পাস্ট ইনডিফিনিট টেন্স মনে করব। এবং ইংরেজিতে ভার্বের কোন ফর্ম বসবে? পাস্ট ফর্ম। সেক্ষেত্রে আমাদের আর একটা জিনিস মনে রাখতে হবে যে ভার্ব যদি প্রেজেন্ট অবস্থায় থাকে সেন্টেন্সে তাহলেই সেটা প্রেজেন্ট টেন্স, ভার্ব যদি পাস্ট অবস্থায় থাকে তাহলেই সেটা পাস্ট টেন্স। আমাদের এর পরে আছে ফিউচার ইনডিফিনাইট টেন্স। যেমন সমাপিকা ক্রিয়ার সাথে ব, বে, বেন থাকে। সমাপিকা ক্রিয়ার সাথে কি থাকবে? ব, বে, বেন থাকবে। যদি এরকম থাকে তাহলে তাকে ফিউচার ইনডিফিনাইট টেন্স বলে। ইংরেজিতে ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন হিসেবে থাকে শ্যাল উইলের পরে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ শ্যাল উইলের পরে ভার্বের সাথে কোনো কিছু যোগ করা যাবে না।
তাহলে আমাদের এই তিনটার গঠন দাঁড়ালো কি? আমরা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন বলি, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। পাস্ট ইনডিফিনাইটের গঠন দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস বাকি অংশ। ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন দাঁড়াচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও গঠনগুলো বলছি। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন হলো, প্রথমত সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ। এখন প্রশ্ন থাকে যে এই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভার্বের সাথে এস বা ইয়ে যোগ থাকতে পারে। সেক্ষেত্রে যখন দেখবা যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, যেমন বিভিন্ন নাম হি, শি, ইট ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়ে যোগ হয়, এবং এটা শুধু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, অন্য কোনো টেন্সে এর কোনো ব্যবহার নেই। পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনটা কি বলেছিলাম? প্রথমত সাবজেক্ট ব্যবহার করতে হবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে বাকি অংশ। ফিউচার ইনডিফিনাইট টেন্সের গঠন কি বলেছি? প্রথমত সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে কি ব্যবহার করতে হবে? ভার্বের বেস ফর্ম। তাহলে একটা বিষয় পরিষ্কার, এই টেন্সগুলোতে সাবজেক্ট প্রথমে ব্যবহার করতে হয়, তারপরে ভার্ব আসে, তারপরে বাকি অংশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল দিয়ে আমাদের এই যে ধারণাগুলো আছে সেটা পরিষ্কার করব, স্পষ্ট করব। যেমন এটা মনে রাখতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে dear students, you have to remember present indefinite tense, that means if subject is third person singular, if subject is third person singular, s or es will be added to the main verb. এর অর্থ হলো, যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। আমরা কিছু এক্সাম্পল দেখাই। রাজু প্লেস ফুটবল ইন দি ফিল্ড। এখানে দেখো রাজু সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এস যোগ আছে। এরপরে দেখো হি গোজ টু স্কুল এভরিডে। সে প্রতিদিন স্কুলে যায়। এখানে ভার্বের সাথে ইএস যোগ করা আছে, কারণ এখানে সাবজেক্ট হি, থার্ড পারসন সিঙ্গুলার। তারপরে দেখো শি ড্রস আ পিকচার। এখানে ড্র ভার্বের সাথে দেখো এর যোগ আছে, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। সো আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিছু এক্সাম্পল দেখে আবার, এখানে কনজুগেশন অফ ভার্ব আছে। এইটা যদি জানা থাকে তাহলে আমাদের টেন্স নির্ধারণ করাটা খুবই সহজ হয়ে যায়। আর তোমরা যেহেতু এখনও ক্লাস 3, 4, 5-এ পড়ো, তোমাদের জন্য এই বিষয়টা জানা অতীব জরুরি যে এই শব্দগুলো আস্তে আস্তে মুখস্থ করলে তোমার ভোকাবুলারির যে ভান্ডার সেটা পরিপূর্ণ হবে। সেন্টেন্স আর এই ভার্বগুলো সম্পর্কে ধারণা থাকলে তোমরা সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারবা। কারণ একটা সেন্টেন্সে ভার্বের ব্যবহার যদি সঠিক না হয় তাহলে সেটা কোনো সেন্টেন্সই হয় না, বা ভার্ব ছাড়া আমরা সেন্টেন্স তৈরি করতে পারিই না। সেক্ষেত্রে আমরা এখানে দেখব যে কনজুগেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের বিভিন্ন রূপ। এখানে দেখো ভার্বের প্রথম দিকে আছে ভার্বের প্রেজেন্ট, উপরে যে কলাম নীল করে করে দেয়া আছে। তারপর প্রেজেন্টে দেখো এস বাই এস যোগ করে কিভাবে, তারপর পাস্ট হয় কিভাবে, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিভাবে হয়। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি যে প্রেজেন্ট ফর্মে যেমন এই লাইনে যে ডু, রাইট, গো, প্লে, রিড, কুক অ্যান্ড লার্ন, এই শব্দগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং সেক্ষেত্রে আমরা এটাকে বেস ফর্মও বলতে পারি, কারণ এই ভার্বগুলোর সাথে দেখো কোনো কিছু যোগ করা নেই। তাহলে আমরা এটাকে কি বলবো? ভার্বের বেস ফর্ম। এবং এরা সেন্টেন্সে যেখানে ব্যবহার করা হোক, যদি এরা ব্যবহৃত হয় তাহলে অবশ্যই ওই টেন্সটা কি হবে? প্রেজেন্ট টেন্স হবে। এবং প্রেজেন্ট টেন্সে অনেক সময় দেখা যায় যে ভার্বের সাথে এস বাই এর যোগ, এবং এটার কারণটা কি আমরা একটু আগেই পড়েছি যে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ হয়। সেক্ষেত্রে দেখো ডুর সাথে আমরা যোগ করেছি ইএস, ডাজ হয়ে গেছে। রাইটের সাথে ইএস যোগ করেছি রাইটস।
গোর সাথে এস যোগ করেছি গোস, প্লের সাথে এস যোগ করেছি প্লেস, রিডের সাথে এস যোগ করেছি রিডস, অ্যান্ড কুকের সাথে এস যোগ করেছি কুকস, লার্নের সাথে এস যোগ করে লার্নস। তার মানে এইগুলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে হোয়াট ডু ইউ মিন বাই ভার্বের বেস ফর্ম অ্যান্ড প্রেজেন্ট ফর্ম। এখন প্রশ্ন হচ্ছে সবগুলো বেস ফর্মই প্রেজেন্ট ফর্ম হবে। পৃথিবীতে যত ভার্ব আছে এই সব ভার্বগুলোর যে বেস ফর্ম সেটাকে আমরা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, কিন্তু পৃথিবীর সব ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা বেস ফর্ম বলতে পারি না। কারণ প্রেজেন্ট ফর্ম হলে ভার্বের সাথে এস বাই এ যোগ থাকতে পারে, বাট ভার্বের বেস ফর্মের সাথে কোনো কিছু যোগ থাকে না। আচ্ছা, এরপরে আসে পাস্ট টেন্স, তারপরে পাস্ট পার্টিসিপল। যদি এই পাস্টে যেগুলো আছে যেমন ডিড, রোট, ওয়েন্ট, প্লেড, রেড, কুকড অ্যান্ড লার্নড, এই শব্দগুলো সেন্টেন্সে যেখানেই ব্যবহার হোক এটা অবশ্যই পাস্ট নির্দেশ করবে। কোন টেন্স নির্দেশ করবে? পাস্ট টেন্স। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কনজুগেশন অফ ভার্ব কেন জানতে হবে? যদি আমরা ভার্বের রূপ চিনতে পারি তাহলেই কিন্তু আমরা টেন্স চিহ্নিত করতে পারবো, টেন্স আইডেন্টিফাই করতে পারবো। এবং শেষের দিকে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট মিন্স যেগুলো বলা হচ্ছে যেমন ডান, রিটেন, গন, প্লেড, রেড, কুকড অ্যান্ড লার্নড। আশা করি তোমরা তোমাদের গ্রামার বই থেকে বা তোমাদের যে প্যাসেজগুলো আছে সেখান থেকে এখনই শুরু করবা আস্তে আস্তে এই কনজুগেশন অফ ভার্বগুলো পড়ে ফেলার, কারণ এটা জানাটা খুব জরুরি ইংরেজি শেখার জন্য, গ্রামার শেখার জন্য, নিজে ফ্রি হ্যান্ড লেখার জন্য, সব কিছুর জন্য কনজুগেশন অফ ভার্ব সম্পর্কে ধারণা থাকাটা অতীব জরুরি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখি এরপরে কি আছে, এক্সাম্পল আছে। এখন আমরা যে তিনটা ইনডিফিনাইট টেন্স আলোচনা করেছি এই তিনটা ইনডিফিনাইট টেন্সের কিছু এক্সাম্পল দেয়া আছে, আমরা সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে দেখো যে আমি আলোচনা করি। আমরা আগেই বলছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনাইটের সমাপিকা ক্রিয়ার সাথে কোনো কিছু যোগ থাকে না, এবং আরেকটা বিষয় যার কাজ শেষ হয়ে যায়। এখানে দেখো আলোচনা করি অর্থাৎ আমার এই কাজটা শেষ কিন্তু, এবং দেখো এখানে আলোচনা করি, এই করি এর সাথে কিন্তু অন্য কোনো কিছু যোগ নেই। যেমন আমি আলোচনা করলাম, এই করো এর সাথে দেখো লাম যোগ আছে, এবং আমি আলোচনা করবো এই করো এর সাথে যেমন বো যোগ আছে। এই বিষয়গুলো কিন্তু যোগ নেই, এবং আমি আলোচনা করি একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, যার কারণে এইটাকে আমরা কি বলছি? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বলছি। আরও বড় কথা যে এর গঠনটা দেখো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, যে প্রথমে আই সাবজেক্ট তারপর ভার্ব দেখো ডিসকাস, এটা প্রেজেন্ট ফর্ম। সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের এক্সাম্পল। আই ডিসকাস, আমি আলোচনা করি, তার ইংরেজি ট্রান্সলেশন কী হবে? আই ডিসকাস। এরপরে দেখো আমি আলোচনা করলাম, আমি আগেই বলছি পাস্ট ইনডিফিনাইট টেন্সে যে বাংলা ক্রিয়া শেষে ললে লাম ততে তাম থাকে, এখানে দেখো লাম আছে, যার কারণে এটা কোন টেন্স হবে? পাস্ট টেন্স। এবং এবং স্বভাবতই আমরা কি করব? প্রথমে সাবজেক্ট ব্যবহার করব আই, তারপরে ভার্বের পাস্ট ফর্ম লিখব, ডিসকাস্ট, ইডি যোগ করলে ভার্বের কী হয়ে যাবে? পাস্ট ফর্ম। সো আই ডিসকাস্ট হলো আমি আলোচনা করলাম, এটার ইংরেজি ট্রান্সলেশন। এখানে আই ডিসকাস হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স। আমি আলোচনা করব, আমি আগেই বলছি ফিউচার ইনডিফিনাইট টেন্সে বাংলা ক্রিয়ার সাথে বো, বে, বেন থাকে, ব, বে, বেন বা বো এগুলো উল্লেখ থাকবে। সেক্ষেত্রে এর গঠনটা হবে কি? প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে শ্যাল বা উইল নিতে হবে। আমরা জানি যে ফার্স্ট পার্সনের সাথে শ্যাল বসে এবং অন্য পার্সনের সাথে উইল বসে। সেক্ষেত্রে আই যেহেতু ফার্স্ট পার্সন আমরা শ্যাল ব্যবহার করেছি, আই শ্যাল, এবং আলোচনা করার ইংলিশ হচ্ছে ডিসকাস। সো আই শ্যাল ডিসকাস, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। দেখো ডিসকাসের সাথে কোনো কিছু যোগ নেই, সো এটা একটা ভার্বের বেস ফর্ম। আশা করি প্রথম তিনটা উদাহরণ তোমরা বুঝতে পেরেছো, এবং পরের তিনটা দেখো, সে রান্না করে, হি কুকস, সে রান্না করে। এখন প্রশ্ন হচ্ছে এই যে ভার্বের সাথে এর যোগ আছে, কেন যোগ আছে? এটার প্রধান কারণ হচ্ছে এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ভার্বের সাথে এর যোগ আছে। এরপরে দেখো, এবং প্রথমটা কিন্তু বলছি এটা
সে রান্না করে বলতে একটা বর্তমানে একটা সাধারণ কাজ বোঝাচ্ছে। সো এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তারপরে দেখো সে রান্না করেছিল, হি কুকড। সে রান্না করেছিল, হি কুকড। দেখো ছিল, ল আছে শেষে, যার কারণে এটা পাস্ট টেন্স। এবং করেছিল বললে কিন্তু বলাই হচ্ছে যে আগে রান্না করেছিল, আজকে না, বা আমরা যে সময় কথা বলছি এই সময় না, অনেক আগেই কাজটা শেষ করেছে। সো এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স, যার কারণে ভার্বের পরে দেখো সাবজেক্টের পরে ভার্বের সাথে ইডি যোগ আছে, হি কুকড। এবং সে রান্না করবে, দ্যাট মিন্স এখনও কিন্তু রান্না করে নাই, এবং এটা ভবিষ্যতের কথা বলছে। এবং দেখো বাংলা ক্রিয়ার সাথে বে আছে, যার কারণে এটা কি হবে? ফিউচার ইনডিফিনাইট টেন্স। এবং এটার গঠন দেখো, ইংরেজি গঠন কী হবে? প্রথমে সাবজেক্ট হি, তারপরে আমরা বলছি যে ফিউচার ইনডিফিনাইট টেন্সে প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে শ্যাল বা উইল নিতে হবে, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। এখানে হি নেয়ার পরে যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার, সো আমরা উইল ব্যবহার করব, তারপরে মেইন ভার্বের বেস ফর্ম। আশা করি তোমরা এক্সাম্পলগুলো বুঝতে পেরেছো। আমরা দেখি এর পরে আরও কি আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আরও কয়েকটা এক্সাম্পল দেখো, যে তুমি নাচো, ইউ ডান্স। এখানে দেখো ইউ সাবজেক্ট এবং ডান্স মানে নৃত্য করা বা নাচ করা, এটা কিন্তু বর্তমানের কালের কথা বলতে, কারণ দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এখানে বা বেস ফর্ম আছে। এবং তুমি নাচলে, দেখো লে আছে, আমরা বলছি ল লে তাম, ল লে লাম ততে তাম, ওখানে লে থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে। এবং দেখো এর গঠন কী আছে? প্রথমে সাবজেক্ট নিয়েছে ইউ, তারপরে ডান্সড, ইডি যোগ আছে। সো এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স। এবং পরেরটা দেখো তুমি নাচবে, নাচার কাজ কিন্তু এখনও হয় নাই, ভবিষ্যতে হবে। সো এবং বাংলা ক্রিয়ার সাথে দেখো বে আছে। সো এটা ট্রান্সলেশন করলে কী হবে? ইউ উইল ডান্স। এখানে ইউ সাবজেক্ট, উইল হচ্ছে যে গঠন ছিল যে শ্যাল বা উইল ব্যবহার করতে হবে, তবে ভার্বের বেস ফর্ম সেই অনুযায়ী উইল হয়েছে, এবং ডান্স ভার্বের বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। তবে দেখো নিচের এক্সাম্পলগুলো দেখো, তারা দরিদ্রতা দূর করে, দে রিমুভ পোভার্টি। পোভার্টি শব্দের অর্থ হচ্ছে দরিদ্রতা, নাউন। এখানে দেখো দে সাবজেক্ট আর রিমুভ হচ্ছে ভার্ব, রিমুভ হচ্ছে এখানে মেইন ভার্ব। এবং দেখো এই ভার্বের সাথে কোনো কিছু যোগ নেই, তার মানে হচ্ছে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন কি? প্রথমে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি অংশ। আচ্ছা, তারপরে দ্বিতীয় এক্সাম্পল দেখো, তারা দরিদ্রতা দূর করলো বা দূর করতো। এখানে ল আছে অথবা ত আছে দেখো, তাহলে এটা অবশ্যই পাস্ট ইনডিফিনাইট টেন্সও। প্রথমে সাবজেক্ট দিয়ে হবে, তারপরে রিমুভ ভার্বের সাথে ইডি যোগ করতে হবে। রিমুভ মানে দূর করা, তাহলে দূর করতো, দূর করা থেকে কি হয়ে যাবে? দূর করতো। দে রিমুভড পোভার্টি। এবং শেষের দিকে দেখো, তারা দরিদ্রতা দূর করবে, দূর করবে তার মানে এখনও করে নাই, ভবিষ্যতে করবে এরকম বোঝাচ্ছে। এবং বাংলা ক্রিয়ার সাথে দেখো বে আছে, দে উইল রিমুভ পোভার্টি, দে উইল রিমুভ পোভার্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে দেখি আর এক কোন টেন্স আসে। এরপরে কন্টিনিউয়াস টেন্স নিয়ে আমরা আলোচনা করব, দেখা যাক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অল কন্টিনিউয়াস টেন্স নিয়ে এখন আলোচনা করব। এখন অল কন্টিনিউয়াস টেন্সে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন আমরা প্রেজেন্ট ইনডিফিনাইটেও দেখেছি যে সমাপিকা ক্রিয়ার অবস্থান দেখে আমরা টেন্স নির্ধারণ করতে পারবো, এবং এখানেও সমাপিকা ক্রিয়ার দেখেই আমরা টেন্স চিনতে পারবো। সেইটা হচ্ছে সমাপিকা ক্রিয়া কী অবস্থায় থাকবে? চলমান অবস্থায় থাকবে। কন্টিনিউয়াস টেন্সে সমাপিকা ক্রিয়া কী অবস্থায় থাকবে? চলমান অবস্থায় থাকবে। যে কালে ক্রিয়া চলমান থাকে সেই টেন্স হয়। যদি এটা বর্তমান কালে চলে, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি এটা অতীতকালে চলে, সো ওটা পাস্ট কন্টিনিউয়াস। ওটা ভবিষ্যতে চলে, তাহলে কী হবে? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে কন্টিনিউয়াস শব্দের অর্থ হচ্ছে চলমান, আর এই চলমান কথাটার অর্থ হচ্ছে যে কাজটা এখনও চলছে, যে কাজটা এখনও শেষ হয় নাই। আর ইংরেজিতে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করতে হয়। এখানে অল কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে অবশ্যই কী যোগ থাকবে? আইএনজি। তবে এই আইএনজি যোগ করার কিছু শর্ত থাকবে, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে কী থাকবে? এখানে আমি সাবজেক্টটা দিইনি, কারণ প্রত্যেকটা টেন্সে তোমার সাবজেক্ট ব্যবহার করতে হবে, যার কারণে সাবজেক্টটা দিইনি। আমরা ভার্ব থেকে শুরু করেছি। প্রথমত আমরা বলি সাবজেক্ট, তারপরে অ্যাম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি যোগ। এখানে বলছে যে প্রথমে সাবজেক্ট নিবা, তারপরে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে কি নিতে হবে? আইএনজি যোগ।
এখন কোথায় am বসবে, কোথায় is বসবে, কোথায় are বসবে? আর সাথে সবসময় am বসে এবং is বসবে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এবং অন্য সব পারসনে আর বসে। is হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে এবং অন্য সব পারসনে আর। তবে ভার্বের প্রেজেন্ট বেস ফর্মের সাথে কি করবা? আইনজি যোগ করবা। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল। এরপরে আসলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ অতীতকালে যে কাজটা চলছিল সেইটা বোঝাবে। যেমন এই টেন্সের গঠনও প্রায় সেম, শুধুমাত্র বিভার্বগুলো কী হয়ে যাবে? পাস্ট হয়ে যাবে। যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার ইউজ করতে হবে, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ করতে হবে। আচ্ছা, এরপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হবে, দেখো প্রথমে সাবজেক্ট নিবা, তারপরে উইল বি, শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইনজি যোগ। আমি আবারও বলছি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সাবজেক্ট লিখি নাই, কারণ প্রত্যেকটা টেন্সে শুরুতেই সাবজেক্ট লিখতে হবে, যার কারণে নিচ থেকে আমি সাবজেক্টটা লিখিনি, শুধু ভার্ব প্লাস ভার্ব দিয়ে লিখে ভার্বের সাথে ভার্বের পরে কী হবে আমরা সেই বিষয়গুলো লিখে গেছি। তোমরা এই বিষয়টা বুঝে নিবা। আমরা কিছু এক্সাম্পল দিয়ে বিষয়টা পরিষ্কার হব। এক্সাম্পল দেখো, যে আমি যাচ্ছি, আই এম গোয়িং, দেখো সাবজেক্ট আছে, তারপরে অ্যাম আছে, তারপরে আইনজি যোগ আছে, সো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অ্যাম আছে যেহেতু, আমি যাচ্ছিলাম, লাম আছে, সো আই ওয়াজ গোয়িং, আমি যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং, দেখো ওয়াজ আছে, ভার্বের পাস্ট ফর্ম, সো এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমি যেতেই থাকবো, আই শ্যাল বি গোয়িং, আই শ্যাল বি প্লাস ভার্বের সাথে আইনজি যোগ থাকলে এটা অবশ্যই ফিউচার ইনডিফিনাইট কন্টিনিউয়াস টেন্স হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখো সে খেলছে, হি ইজ প্লেয়িং, অবশ্যই ইজ প্লেয়িং বললে সেটা কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো সে খেলছিল, হি ওয়াজ প্লেয়িং, সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। এখানে অবশ্যই খেয়াল রাখবে যে বি ভার্বের একটা গুরুত্বপূর্ণ ব্যবহার আছে এখানে, যে বি ভার্ব যখন প্রেজেন্ট থাকে তখন এবং ভার্বের সাথে আইনজি যোগ হয় তখন হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর বি ভার্ব যখন পাস্ট হয় তখন ভার্বের সাথে আইনজি যোগ থাকলে ওটা হয় পাস্ট কন্টিনিউয়াস। এখন বি ভার্ব হচ্ছে কয়টা? পাঁচটা, অ্যামিজার, ওয়াজ ওয়ার। অ্যামিজারের পরে আইনজি যোগ থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ ওয়ারের পরে আইনজি যোগ থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এবং শেষেটা দেখো সে খেলতে থাকবে, হি উইল বি প্লেয়িং। তারপর এক্সাম্পল দেখো, তারা খাচ্ছে, দে আর ইটিং, দে আর ইটিং, তারা খাচ্ছিল, দে ওয়ার ইটিং, তারা খেতে থাকবে, দে উইল বি ইটিং, তারা খেতে থাকবে, দে উইল বি ইটিং, তারা খাচ্ছিল, দে ওয়ার ইটিং, তারা খাচ্ছে, দে আর ইটিং। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন পাস্ট অল কন্টিনিউয়াস টেন্সের আলোচনা শেষ হচ্ছে। আর আমি যে এক্সাম্পলগুলো তোমাদের সামনে দিয়েছি, তোমাদের জন্য সবচেয়ে বড় প্রয়োজন যেটা, তোমরা এগুলো লাউডলি পড়বা। বাসায় যখন এগুলো লাউডলি পড়বা বা জোরে জোরে বা উচ্চ শব্দে পড়বা, তখন তোমার মধ্যে যে জড়তাগুলো আছে সেটা কেটে যাবে এবং পড়ায় এক ধরনের কি আসবে? আনন্দ আসবে। এটা কোনোভাবেই অপ্রয়োজনে কি করা যাবে না, লাউডলি কথা বলা যাবে না। পড়ার জন্য 2 বার 3 বার করে রিডিং যখন পড়বা তখন এটা লাউডলি পড়তে হবে, তাহলেই দেখবা পড়াটা কী হবে? ইফেক্টিভ বা ফলপ্রসূ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এরপরে পাস্ট অল পারফেক্ট কন্টিনিউয়াস অল পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। অল পারফেক্ট টেন্সেস। অল পারফেক্ট টেন্সেস, সমাপিকা ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় কিন্তু ফল থেকে যায়। আমি আবারও বলছি, সমাপিকা ক্রিয়ার কাজ শেষ হয়ে যায় কিন্তু ফল থেকে যায়। যে কালে ক্রিয়া শেষ হয় সেটি সেই কালের পারফেক্ট টেন্স। তার মানে প্রত্যেকটা টেন্স নির্ধারণের জন্য আমরা যার উপর ডিপেন্ডেন্ট, যার উপর নির্ভরশীল, সে হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখন দেখো যে এই সমাপিকা ক্রিয়ার কালটা কি হয়ে যায়? শেষ হয়ে যাবে এবং ফলটা বিদ্যমান থাকবে বা ফলটা থেকে যাবে, এবং যেই কালে ক্রিয়া শেষ হবে সে সেই কালের পারফেক্ট টেন্স হবে। যদি বর্তমান কালে শেষ হয় তাহলে ওটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যদি অতীতকালে শেষ হয় তাহলে ওটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, যদি ভবিষ্যৎকালে শেষ হয় ওটা হবে ফিউচার পারফেক্ট টেন্সেস। আচ্ছা, আমরা দেখব যে এই টেন্সগুলোর গঠন কেমন হয়। ইংরেজিতে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, কারণ আমাদের
এই পাস্ট পার্টিসিপল ফর্মের আগে যে ভার্বগুলো আসবে সাহায্যকারী ভার্ব হ্যাভ, হ্যাজ, হ্যাড, এরপরে ভার্ব সর্বদা ভি3 ব্যবহার করা হয়। এখানে ভি3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তোমাদের স্মরণযোগ্য বা মনে রাখার সুবিধার্থে আমি যে কনজুগেশন অফ ভার্ব দিয়েছি এখানে দেখো পাস্ট পার্টিসিপল ফর্ম দেওয়া আছে। এই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয় কোন সময়? যখন হ্যাভ সেন্টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে, তারপরে এই ভি3গুলো ব্যবহার করতে হয়। এখন কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা একটু খেয়াল করো যে যখন সেন্টেন্সে প্রেজেন্ট টেন্সে হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয় এবং পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করা হয়, যেহেতু এখানে হ্যাভ এবং হ্যাজ দুইটা বিষয় আছে, সেখানে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ ব্যবহার করতে হয় এবং অন্য যে কোনো পার্সনে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলারের সাথে হ্যাজ এবং অন্য যে কোনো পার্সনে কি ব্যবহার করতে হবে? হ্যাভ। এবং পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করতে হয়। আর ফিউচার টেন্সে কী হবে? শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ ব্যবহার করতে হবে। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের পূর্ণাঙ্গ গঠনটা কী হবে? প্রথমে সাবজেক্ট নিবা, তারপরে হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা নিবা, তারপরে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ। ঠিক একইভাবে পাস্ট ইনডিফিনাইটের গঠনটা কী হবে? প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে হ্যাড নিতে হবে, তারপরে ভার্বের ভি3 ইউজ করতে হবে। ঠিক একইভাবে ফিউচার টেন্সে আসো, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ হবে, তারপরে ভার্বের ভি3 ব্যবহার করতে হবে, তারপরে বাকি অংশ। তার মানে পারফেক্ট টেন্সে ভি3 ব্যবহার করাটা কি বাধ্যতামূলক। এখানে ভি3 বলতে আমি বোঝাচ্ছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের 3 নাম্বার ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন সে শিখেছে, হি হ্যাজ লার্ন, তার মানে কাজটা কিন্তু শেষ হয়েছে আর কি, শিখেছে। সে শিখেছিল মানে অনেক আগে শিখেছিল, হি হ্যাড লার্ন। দেখো হ্যাজের পরে ভি3 আছে, লার্ন। এবং কেন হ্যাজ হয়েছে? হিটা থার্ড পারসন সিঙ্গুলার। সে শিখেছিল, হি হ্যাড লার্ন, এটা পাস্ট পারফেক্ট টেন্স। তবে দেখো সে শিখিয়া থাকবে, হি উইল হ্যাভ লার্ন, হি উইল হ্যাভ লার্ন। আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি, আই হ্যাভ ইটেন। আমি খেয়েছিলাম, আই হ্যাড ইটেন, আমি খেয়ে থাকবো, আই শ্যাল হ্যাভ ইটেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছ যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এই তিনটারই ব্যবহার হয়েছে এবং আমরা প্রথমে প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্ট ব্যবহার করেছি, তারপরে এই হ্যাভ ভার্বগুলো ব্যবহার করেছি, তারপরে ভার্বের ভি3 ব্যবহার করেছি। এখন এই যে হ্যাভ ভার্বের কথা বললাম, এই হ্যাভ ভার্বের মধ্যে 3টা ভার্ব পাওয়া যায়। একটা হচ্ছে হ্যাভ, তারপরে হ্যাজ, তারপরে হ্যাড। এখানে হ্যাভ হ্যাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম এবং এর পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি এরপরে কি আছে। আমাদের লাস্ট যে আছে টেন্সগুলো আছে, অল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। ইউ হ্যাভ টু নো about all perfect continuous tenses, and this tense is the combination of perfect tense and continuous tense. অর্থাৎ দুইটা টেন্সের সমন্বয়ে তৈরি হয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেস। তোমরা একটু খেয়াল করো, এখানে পারফেক্ট টেন্সের গঠনও থাকবে, এখানে কন্টিনিউয়াস টেন্সের গঠনও থাকবে। সেক্ষেত্রে দেখো সমাপিকা ক্রিয়ার কাল চলমান থাকে এবং সময়ের উল্লেখ থাকে। এখানে কি হবে? সমাপিকা ক্রিয়ার কাল চলমান থাকে এবং সময়ের উল্লেখ থাকে। আর একটা বিষয় হচ্ছে যে এই কাজটা দীর্ঘ সময় ধরে চলে, অর্থাৎ অনেক আগে থেকে চলমান থাকে, চলতে থাকে এবং যে কাজটা বর্তমানেও চলছে বা বর্তমান সময়েও চলছে, যদি এরকম বোঝাই তাহলে সেইটা সেই কালের কি হয়ে যাবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। যেমন এর সাবজেক্ট হতে পারে, এর স্ট্রাকচার হতে পারে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার যেমন ভার্ব, সাবজেক্ট যোগ ভার্ব যোগ আইএনজি যোগ টাইম। আসলে এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে স্ট্রাকচারে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস টাইম দেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যাব তখন অবশ্যই সাবজেক্ট নিব, হ্যাভ বিন বা হ্যাজ বিন ব্যবহার করব।
তখন কি ব্যবহার করব, হ্যাভ বিন বা হ্যাজ বিন। এখানে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস মনে রাখো যে সাবজেক্টের পরে যখন আমরা হ্যাভ প্লাস ভি থ্রি নিই তখন সেটা কি হয়, পারফেক্ট টেন্স হয়। এখানে দেখো হ্যাভের পরে কিন্তু ভি থ্রি আছে, এই বিনটা কিন্তু ভি থ্রি। কার ভি থ্রি এটা, এম ই জারের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়ার এবং ওয়াজ ওয়ারের পার্টিসিপল ফর্ম কী হবে, বিন হবে। সো এখানে হ্যাভ বিন কিন্তু পারফেক্ট টেন্স বা হ্যাজ বিন কিন্তু পারফেক্ট টেন্স। এবং এরপরে যেহেতু কন্টিনিউয়াস বলছে, তারপরে এরপরে যে ভার্বটা আসবে সেই ভার্বের সাথে আমাদের অবশ্যই কী করতে হবে, আইএনজি যোগ করতে হবে এবং এখানে তারপরে একটা সময়ের উল্লেখ থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সের গঠন কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ বিন বা হ্যাজ বিন, তারপরে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপরে ফর বা সিন্স, তারপরে সময় উল্লেখ করতে হবে, তারপরে বাকি অংশ। তারপরে দেখো পাস্ট টেন্সে আছে প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, বাকি অংশ। তারপরে দেখো ফিউচার টেন্সে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, অর্থাৎ প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল হ্যাভ বিন, তারপরে উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে কী হবে, আইএনজি যোগ হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিছু এক্সাম্পল দেখে বিষয়টা পরিষ্কার হতে পারি। এক্সাম্পল দেখো যে আমি 1 ঘন্টা ধরে বই পড়ছি, দ্যাট মিন এই বই পড়াটা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং বর্তমানেও এই যে কাজটা চলছে। যেমন আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার, এখানে ফর অ্যান আওয়ার, এখানে ফর ব্যবহার করা হয়েছে, আবার সিন্সও ব্যবহার হতে পারে। এখন কোথায় ফর এবং কোথায় সিন্স সেটা আমরা একটু পরে দেখি। আই হ্যাভ বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা ধরে বই পড়ছি। এখানে দেখো পড়ছি 1 ঘন্টা ধরে, সময়ের উল্লেখ আছে এবং কাজটা চলমান আছে, সো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে দেখো আমি 1 ঘন্টা ধরে বই পড়ছিলাম, তার মানে এটা অতীতকালে এই কাজটা চলছিল, সো আই হ্যাড বিন রিডিং বুক ফর অ্যান আওয়ার। তবে এটা যদি ভবিষ্যৎকালের কথা বলে, আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেই থাকবো, সো আই শ্যাল হ্যাভ রেড বুক ফর অ্যান আওয়ার। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এরপরে যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ একটা রিমেম্বারিং আছে, এখানে রিমেম্বার ইফ দ্য টাইম ইজ ডিফিনাইট অর ডেফিনাইট শব্দের অর্থ হচ্ছে নির্দিষ্ট, সিন্স উইল বি ইউজড বিফোর টাইম, অর্থাৎ সময়ের পূর্বে সিন্স ব্যবহার করতে হবে। আর ইফ দ্য টাইম ইজ ইনডিফিনাইট, ফর উইল বি ইউজড বিফোর টাইম, সময়ের পূর্বে ফর ব্যবহার করতে হবে। এক্সাম্পল দেখো যে সিন্স মর্নিং, সিন্স ইভিনিং এটিসি, অর্থাৎ এখানে সকাল দিনে কিন্তু একবার আসে, তাহলে এটার পূর্বে আমরা সিন্স ব্যবহার করব। ইভিনিং দিনে কিন্তু একবার আসে, সো এর পূর্বে সিন্স, কারণ এগুলো নির্দিষ্ট সময়। ফর 2 আওয়ার্স, আসলে 24 ঘন্টার মধ্যে কোন 2 ঘন্টা আমরা নিশ্চিত নই, যার কারণে এখানে ফর, কারণ এটা অনির্দিষ্ট সময়। ফর 3 মান্থ, 12 মাসের কোন 3 মাস এটা নির্দিষ্ট নয়, যার কারণে এটা হচ্ছে ফর হবে অনির্দিষ্ট সময়। ফর 2 ইয়ার্স, আসলে নির্দিষ্ট নয় কোন বছরের বা কত বছর আগের বা পরের কথা বলছে, এটা নির্দিষ্ট নয়, সো এখানেও ফর হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা সিন্স বা ফরের ব্যবহারটা জানলাম, নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে, অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। আর আমি যে 12টা টেন্স নিয়ে তোমাদের সামনে আলোচনা করলাম, এই 12টা টেন্স আসলে সবার জন্য গুরুত্বপূর্ণ না, বিশেষ করে ক্লাস 3, 4, 5-এর জন্য পারফেক্ট টেন্স পর্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, অর্থাৎ অল ইনডিফিনাইট টেন্স, all continuous tense and all perfect tense. all perfect continuous tense এখন না জানলেও আমার মনে হয় পড়াশোনাটা সঠিকভাবে চালিয়ে যাওয়া সম্ভব, কিন্তু যারা ক্লাস 6, 7, 8, 9, 10 এর এখানে পড়ো তাদের জন্য এই ক্লাসটা প্রত্যেকটা টেন্সই গুরুত্বপূর্ণ। এখন আমার শিক্ষার্থীদের মনে প্রশ্ন হতে পারে, স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম দেয় নাই, নেগেটিভ তৈরি করার নিয়ম দেয় নাই। এখন আমার এই টেন্স শেখানোর মেইন উদ্দেশ্য হচ্ছে আমার আগে টেন্সটা বুঝতে হবে, আমার সময়টা বুঝতে হবে। এটা যদি আমি বুঝতে পারি তাহলে একটা সেন্টেন্স আমি নেগেটিভ করতে পারবো, একটা সেন্টেন্স আমি ইন্টারোগেটিভ করতে পারবো। সেক্ষেত্রে টেন্স শেখার মধ্যেই যে আমাকে এটা ইন্টারোগেটিভ করতে হবে বা আমাকে নেগেটিভ করতে হবে এমন ধরা বাঁধা কোনো নিয়ম নেই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ক্লাস থেকে তোমরা শিখতে পারবে অনেক কিছুই। মনোযোগ সহকারে এটা বাসায় পড়ো, প্র্যাকটিস করো। যেহেতু টেন্স জানলে অন্য যে কোনো গ্রামার করা সহজ হয়। এই আশায়, এই কামনায় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি।
আল্লাহ হাফেজ।